নমস্কার, স্বাগত জানাই আপনাদেরকে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব জৈব রসায়ন ও আইসোমারিজম নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের যিনি বিশিষ্ট অধ্যাপক রয়েছেন, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অভিজিৎ ভট্টাচার্য মহাশয়। চলুন ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আপনাকে সমাজিত আজকের এই অনুষ্ঠানে আমাকে আনার জন্য। আজ আমরা আলোচনা করব জৈব রসায়ন ও আইসোমারিজম নিয়ে। প্রথমেই যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে এই যে জৈব রসায়ন বিষয়ে আমরা কথা বলবো বা বলছি, এই বিষয়টা আসলে কি? আসলে কেমিস্ট্রি বা রসায়ন, আমরা ইংরেজিতে বলি কেমিস্ট্রি, বাংলাতে বলি রসায়ন। রসায়নকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। আমি নিচের দিক থেকে বলছি। একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। বাংলাতে বলি জৈব রসায়ন, অজৈব রসায়ন এবং ভৌত রসায়ন। তো আজকে আমরা যে ডিসকাশনের টপিক অফ ডিসকাশন জৈব রসায়ন ও সমাবয়বতা। সেই জৈব রসায়ন ও সমাবয়বতায় মানে জৈব বলতে আমরা বুঝি কার্বন এবং হাইড্রোজেন মিলে যে কম্পাউন্ডগুলো হয় সেটি হচ্ছে জৈব যৌগ। তো কার্বনিক অ্যাসিড H2CO3, তার মধ্যে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু জৈব যৌগ নয়, সে হচ্ছে অজৈব যৌগ। তো জৈব হতে গেলে তাহলে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, বৈশিষ্ট্য তার থাকতে হবে। কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথমত হচ্ছে একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে ক্যাটিনেশন প্রপার্টি দেখাবে। ক্যাটিনেশন প্রপার্টিটা হচ্ছে একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে সমযোজী বন্ধন করবে, সেই সমযোজী বন্ধন করে বড় লং চেইন কার্বন তৈরি করবে। যেমন আমাদের শরীরে আমরা দেখি হিমোগ্লোবিন, এটা একটা অর্গানিক যৌগ, বিশাল যৌগ। ক্লোরোফিল, গাছে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল একটা অর্গানিক যৌগ, বিশাল যৌগ। জ্যান্থোফিল, ফল পেকে গেলে জ্যান্থোফিল হয়, সেই জ্যান্থোফিল একটা অর্গানিক যৌগ, সেটাও বিশাল যৌগ। সবগুলো কার্বনগুলো শৃঙ্খলায়িতভাবে বড় কম্পাউন্ড তৈরি করছে। আচ্ছা, এই যে আমরা জৈব রসায়নের এই যে বিভাগ সম্পর্কে আমরা জানতে পারছি, আসলে এটা আজকের দিনে এত জনপ্রিয় কেন? কেন তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে? না, মূলত আসলে কেমিস্ট্রিটা জনপ্রিয়তার কারণ হচ্ছে কেমিস্ট্রির সঙ্গে মেডিসিনটা খুব ওতপ্রোতভাবে জড়িত। শুধু কেমিস্ট্রি না, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বলে আরেকটা কেমিস্ট্রি আছে যেখানে ওষুধ তৈরি হয়। তো এখনকার বাজারে, এখনকার যে অবস্থা আমরা দেখছি, মানুষ অনেক বেশি অসুখাক্রান্ত। তো সেই অসুখাক্রান্ত হওয়ার ফলে যে সমস্ত মেডিসিনগুলো আসছে অর্গানিক কেমিস্ট্রি থেকে, তাই অর্গানিক কেমিস্ট্রির বাজারে একটা খুব ভালো জনপ্রিয়তা এখন আসছে। এবং সবার মধ্যেই দেখা যাচ্ছে যে হয় মেডিকেল পড়বে, না কেমিস্ট্রি নিয়ে পড়বে। বায়োকেমিস্ট্রি আছে, সেটাও মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত। তো তাই আমার হয়তো বা মনে হয় যে এটার জনপ্রিয়তা এইটাই কারণ হতে পারে। আচ্ছা, এই যে আমরা আইসোমারিজম নিয়েও কথা বলছি, সেটা থেকেই তো সেটা এসছে, চট করে তো আর সেটা আসেনি, নিশ্চয়ই তার একটা প্রেক্ষাপট রয়েছে। সেটা আসলে কি? আসলে 1826 সালের কথা। 1826 সালে ভন লিবিক বলে একজন সায়েন্টিস্ট, উনি ফালম্যানিক অ্যাসিড বলে একটা অ্যাসিড তৈরি করেছিলেন। তার পরের বছর ভোলার আরেকটা আবিষ্কার করলেন, এটার নাম হচ্ছে সায়ানিক অ্যাসিড। এই দুটো কম্পাউন্ড আবিষ্কার হওয়ার পরে, ল্যাবরেটরিতে তৈরি হওয়ার পরে, বার্জিলিয়াস বলে আরেকজন বিজ্ঞানী এসেছেন। উনি এসে বললেন যে সায়ানিক অ্যাসিড এবং ফালম্যানিক অ্যাসিড এই দুটোর মলিকুলার স্ট্রাকচার সেম, মলিকুলার ফর্মুলা সেম, OHCN। স্ট্রাকচারটা আলাদা কিন্তু মলিকুলার ফর্মুলাটা সেম। তো এখান থেকেই বার্জিলিয়াস এটার নামকরণ করলেন আইসোমারিজম। শব্দটা হয়তো বা জার্মান ওয়ার্ড থেকে এসছে, এই আইসোমারিজম শব্দটা। তার পরবর্তী ক্ষেত্রে 1849 সালে আমরা লুই পাস্তুর, আমরা সবাই শুনেছি জলাতঙ্ক রোগের জন্য উনি বিখ্যাত, প্লাস পাস্তুরাইজেশনের জন্য বিখ্যাত। আমাদের দুধ ফুটিয়ে খাই, সেটা তো পাস্তুর কেন ফোটানো হয় বা কেন আমরা ফুটাই, সেটা পাস্তুরি আমাদেরকে বলেছেন, পাস্তুরাইজেশন বলি আমরা এটাকে। তো এই পাস্তুরি দেখালেন টার্টারিক অ্যাসিড, একটা অ্যাসিড আমরা পাই, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে, আরও অন্যান্য অনেক ইয়েতে থাকে। সেই টার্টারিক অ্যাসিডের দুটো ফর্ম হয়, এগুলোকে বলি আমরা এনানশিওমার, এগুলো সলিড ফর্মে থাকে। উনি ফার্স্ট সেপারেশন করে দেখালেন ল্যাবরেটরিতে যে এই কম্পাউন্ড দুটো মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তাদের স্ট্রাকচারাল প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। এখান থেকে হয়তো অপটিক্যাল আইসোমারিজম বলে একটা শব্দ এসছে, আলোকীয় সমাবয়বতা। এরপর ধীরে ধীরে যা হওয়ার হয়ে গেছে, বাকিটা ইতিহাস। আচ্ছা, এই যে আমরা জৈব যৌগের কথা আমরা শুনলাম, আবার শুনছি যে অজৈব যৌগের কথাও, পার্থক্যটা কোথায়? যেটা আমি প্রথমে যে বললাম যে
জৈব যৌগের মধ্যে সবসময় কী হবে, কার্বনের সঙ্গে ক্যাটিনেশন প্রপার্টি দেখাবে এবং তার সঙ্গে হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন এবং কার্বন কম্পালসারি তার মধ্যে থাকতেই হবে এবং সে বন্ধনটা হবে সমযোজী বন্ধন, ইংরেজিতে বলি আমরা কোভ্যালেন্ট বন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম কার্বনের সমযোজী বন্ধন বা ক্যাটিনেশন প্রপার্টিটা দেখা যায় না। ইনঅর্গানিক কম্পাউন্ডটা তৈরি হয় সাধারণত তার মধ্যে কার্বন হাইড্রোজেনও থাকতে পারে, যেমন আমি বললাম কার্বনিক অ্যাসিড প্রথম H2CO3। আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তো কার্বন ডাইঅক্সাইডকে ডিজলভ করে কার্বনিক অ্যাসিড তৈরি করা হয়, সেটাই আমরা খাই যে ইয়েটা ওঠে, বুদবুদ ওঠে যেটা খুললে বোতলটা। তো এই কার্বনিক অ্যাসিডও একটা কার্বন হাইড্রোজেনের তৈরি করা যৌগ, কিন্তু এই যৌগটা কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে কেন আমরা অর্গানিক বলছি? তার মধ্যে ক্যাটিনেশন প্রপার্টি নেই, এটার মধ্যে ক্যাটিনেশন প্রপার্টি আছে। অর্গানিক কম্পাউন্ড হবে কোভ্যালেন্টলি বন্ড, সমস্ত কোভ্যালেন্ট বন্ডিং তার মধ্যে থাকবে, সমযোজী বন্ধন থাকবে। ইনঅর্গানিকের মধ্যে যে কোনো ধরনের বন্ডই থাকতে পারে। আচ্ছা, তাহলে এই ধরনের বিশেষ পার্থক্যগুলি আলাদা করছে দুইটা জিনিসকে। আচ্ছা, এই যে আপনি আইসোমারিজমের কথা বললেন, ইথাইল অ্যালকোহল কিংবা আমরা ডাইমিথাইল ইথাইলের কথা যেটাই আমরা বলি, সেটাও কি মানে এর মধ্যেই পড়ছে? হ্যাঁ, এটা আইসোমারিজম। আমি যদি জৈব আইসোমারিজম নিয়ে কথা বলি, তাহলে আমরা জৈব আইসোমারিজমকে দুটো ভাগে ভাগ করতে পারি, মূলত দুটো, আরও ভাগ আছে পরবর্তী ক্ষেত্রে, উপরের দিকে গেলে হায়ার এডুকেশনে গেলে এগুলো হয়তো আরও ভাগ হয়। তো এখানে প্রথমত যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে কনস্টিটিউশনাল বা স্ট্রাকচারাল আইসোমারিজম, বাংলাতে বলি গঠনমূলক আইসোমারিজম বা গঠনগত আইসোমারিজম বলা হয়। আরেকটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম বা ওইটাকে 3 ডাইমেনশনাল ত্রিমাত্রিক আইসোমারিজম বলা হয়। আচ্ছা, গঠনগত আইসোমারিজম যেখানে আছে সেখানে আবার 5টা ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কার্যকরীমূলক ঘটিত, বাংলাতে বলি কার্যকরীমূলক ঘটিত আইসোমারিজম। 2 নম্বর হচ্ছে শৃঙ্খল আইসোমারিজম বা চেইন আইসোমারিজম। 3 নম্বর হচ্ছে পজিশনাল আইসোমারিজম। এই যে ফাংশনাল গ্রুপগুলো থাকে তার পজিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, সেই অনুযায়ী এর একটা আইসোমারিজম হয়। 4 নম্বর হচ্ছে মেটামারিজম বা এটা বর্গ সমবায়বতা বলে, বাংলাতে বর্গ সমবায়বতা। আরেকটা হচ্ছে টোটোমারিজম। এই 5 রকম হচ্ছে 2 ডাইমেনশনাল আইসোমারিজম বা আমরা গঠনগত আইসোমারিজম বলি। যেমন ধরলেন, আপনি বললেন যে ইথানল এবং ডাইমিথাইল ইথার। ইথানল হচ্ছে C2H5OH, আর ডাইমিথাইল ইথার হচ্ছে CH3OCH3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি C2H5OH, তার মধ্যে 2টো কার্বন, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন আছে। সেরকম ডাইমিথাইল ইথার, তার মধ্যে 2টো কার্বন, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন আছে। তাহলে তাদের মলিকুলার ফর্মুলাটা সেম, আপনি লক্ষ্য করেছেন, কিন্তু তাদের স্ট্রাকচারটা আলাদা। কি করে আমি লিখি? কার্বন, একটা সিঙ্গেল বন্ড কার্বন, তারপরে একটা OH, আর কার্বনের সঙ্গে আমরা সিঙ্গেল বন্ড দিয়ে হাইড্রোজেনকে জুড়ে দিই। ডাইমিথাইল ইথারের মধ্যে আমরা কি করি? একটা CH3 সিঙ্গেল বন্ড O, আবার একটা CH3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু স্ট্রাকচারের ফর্মুলা আলাদা। আরও ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে তাদের কিন্তু কেমিক্যাল প্রপার্টিটাও ডিফারেন্ট। আচ্ছা, তাদের কেমিক্যাল প্রপার্টিগুলো যেমন মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট আমরা যেগুলো বলি, সেগুলো কিন্তু আলাদা হয়। তাদের অন্য ফিজিক্যাল এবং কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এটা সবচেয়ে মানে আইসোমারিজমের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা। তো এই জিনিসগুলো পরবর্তীকালে ডেভেলপমেন্ট হয়ে আরও নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে, যেগুলো এখনকার নতুন ডাক্তারি শাস্ত্রে ব্যবহার করছে ওরা। আচ্ছা, এই যে নিউ যে ইনোভেশনস হচ্ছে আইসোমারিজমের ক্ষেত্রে, সেই বিষয়টা সম্পর্কে একটু বলুন। আসলে নিউ ইনোভেশনের মধ্যে আইসোমারিজম তো আসলে বললাম প্রায় আজকে থেকে 200 বছর আগে আবিষ্কার হয়েছে। তো আমরা তত ভালো করে প্রথম দিকটা বুঝিনি আইসোমারিজমটা কী। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা আইসোমারিজম দেখেছি যে নতুন আবিষ্কারের মধ্যে, যেমন ধরুন আপনি ক্যান্সারের চিকিৎসাতে একটা যৌগ ব্যবহার করা, এটার নাম হচ্ছে সিসপ্ল্যাটিন, PTNH3(2)Cl2। এটা দুটো কনফার্মেশন হয়। এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, কিন্তু সেও কিন্তু আইসোমারিজম দেখাচ্ছে, সিস এবং ট্রান্স। একটার নাম হচ্ছে সিসপ্ল্যাটিন আর এটা হচ্ছে ট্রান্সপ্ল্যাটিন। সিসপ্ল্যাটিন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ইন্টারেস্টিংলি ট্রান্সপ্ল্যাটিন মলিকুলার স্ট্রাকচারটি একটু ডিফারেন্ট, তার জন্য তার কিন্তু কোনো কেমিক্যাল প্রপার্টি আছে, কিন্তু অ্যান্টি ক্যান্সার প্রপার্টি সে দেখাচ্ছে না। তো এরকম আমরা আরও কিছু দেখাতে পারি, যেমন অ্যান্টিহিস্টামিনিক্স কম্পাউন্ড। অ্যান্টিহিস্টামিনিক্স হিসেবে মানে আমাদের সর্দি কাশি হলে আমরা যদি ডাক্তারবাবুর কাছে যাই, তাহলে উনি আমাদেরকে ওষুধ দেন সেটজিন, আশা করি এই নামটা শুনেছেন। এটার নাম হচ্ছে লেভোসেট্রিজিন বা সেটজিন। প্রথমে আমাদেরকে ইউজ করা হতো সেটজিন বলে, কিন্তু কিছুদিন পরে ডাক্তারবাবুরা দেখলেন যে আসলে সেটজিন থেকে লিভোসেট্রিজিনের অ্যাক্টিভিটি বেশি। এই যে লিভো যে বলছি, লিভো মানে এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ অর্গানিক কম্পাউন্ড। সেটজিনটা একটা, তাহলে লিভো পার্টটা তার কেমিক্যাল প্রপার্টি দেখাচ্ছে, দ্যাট ইজ অ্যান্টিহিস্টামিনিক্স হিসেবে সে কাজ করছে।
কিন্তু তার যে ডেক্সট্রো পার্টটা সেটা কিন্তু সেই প্রপার্টি তত ভালোভাবে দেখাচ্ছে না। তাহলে এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি আইসোমারিজম থেকে, যে এটার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে অপটিক্যাল আইসোমারিজম বলি, তাহলে কোনো একটা মলিকুলকে আমরা যখন তার মধ্যে দিয়ে আমরা প্লেন পোলারাইজ লাইট পাঠাই, তখন প্লেন পোলারাইজ লাইটটা যদি রাইট হ্যান্ড সাইডে ঘোরে তখন বলি এটাকে আমরা ডি বা আর, আর লেফট হ্যান্ড সাইডে ঘুরলে সেটাকে বলি এল বা এস। আমরা মলিকুলটা কি করছে, লাইটটাকে রাইটে বা লেফটে টার্ন করে দিচ্ছে। যদি রাইটে টার্ন হয় তখন বলছি ডি বা আর, যদি লেফটে টার্ন হচ্ছে তাহলে বলছি আর বা এল, ডেক্সট্রো লিভো অথবা সিনিস্টার আর আর। তাহলে এই যে রাইট বা লেফটে টার্ন হচ্ছে সেটাকে আরও সহজভাবে বুঝিয়ে বললে, আমি যদি ঘড়ির কাঁটাটা ধরি, ঘড়ির কাঁটা যদি ক্লকওয়াইজ ঘুরে সেটা হচ্ছে আর, যদি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে সেটা হচ্ছে এস। তাহলে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের এই প্রপার্টি যারা দেখাবে তারাই অপটিক্যালি অ্যাক্টিভ। তো বলা হচ্ছে যে অপটিক্যাল অ্যাক্টিভ হতে গেলে তার মধ্যে একটা কাইরাল সেন্টার থাকতে হবে। কাইরাল, CHIRAL, কাইরাল। এটা মূলত কি বিষয়টা? এটা হচ্ছে ওই অর্গানিক কম্পাউন্ডই, অর্গানিক অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তো আমি যে বলছিলাম যে ক্লাসিফিকেশান আমরা করেছিলাম 3 ডাইমেনশনাল আইসোমারিজম, সেই 3 ডাইমেনশনাল আইসোমারিজমের মধ্যে একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। তো আমরা যে 2 ডাইমেনশনাল আইসোমারিজমের কথা বলেছি সেখানে কিন্তু তাদের অ্যাক্টিভিটিরা মূলত মানে খুব বেশি মেডিসিনাল প্রপার্টি আমরা ওখানে দেখি না, কিন্তু জিওমেট্রিক্যাল এবং অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে তাদের মেডিসিনাল প্রপার্টি আমরা দেখি, খুব বেশি করে দেখি। আচ্ছা, আপনি এই জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কথাও বললেন, এটা কি নিউ ইনভেন্টেড? নিউ তো বটেই, কিন্তু তাও বেশ পুরনো। আচ্ছা, এটার মধ্যে বিশেষত্বটা কি? নিউ হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম হচ্ছে যেটা জ্যামিতিক সমবায়বতা বলি আমরা, সেটা হচ্ছে একটা কম্পাউন্ডের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে। আচ্ছা, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডটাকে আমি একটা প্লেন হিসেবে ধরবো, তার রেসপেক্টে চারটা কার্বনের হচ্ছে চারটা ভ্যালেন্সি হচ্ছে 4। তাহলে একটা কার্বন যখন আরেকটা কার্বনের সঙ্গে ডাবল বন্ড তৈরি করছে আর দুটো বন্ড ফ্রি রয়েছে, তো দুটো কার্বনের ক্ষেত্রে দুটো করে বন্ড ফ্রি থাকে, সেখানে ফাংশনাল গ্রুপগুলো থাকে। তাহলে একই রকম ফাংশনাল গ্রুপ, ধরুন আপনি সি ডাবল বন্ড সি, তার সঙ্গে এদিকে একটা মিথাইল গ্রুপ এদিকে একটা মিথাইল গ্রুপ, প্লেনের রেসপেক্টে একই দিকে আছে, আর উল্টো দিকে আছে দুটো হাইড্রোজেন। তাহলে দুটো মিথাইল গ্রুপ প্লেনের রেসপেক্টে একদিকে থাকার অর্থ হচ্ছে সিস কনফিগারেশন, এটাকে আমরা সিস বলি। পরবর্তী ক্ষেত্রে এখন নিউ ইনভেনশনে এটাকে ইজেড নোমেনক্লেচারও বলে, সিস ট্রান্সও বলে, এখন বলছে ইজেড নোমেনক্লেচার। তাহলে এই কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে দুটো মিথাইল গ্রুপ যখন একই দিকে আছে সেটা হচ্ছে সিস বা জেড। জেড শব্দটা এসছে জুসাম্যান, জুসাম্যান মিন্স ই হচ্ছে এনজেন্ট অপোজিট, জেড মানে জুসাম্যান মিন্স টুগেদার, জার্মান ওয়ার্ড। জুসাম্যান মিন্স টুগেদার, টুগেদার মানে সিস। ঠিক আছে, এখন মিথাইল গ্রুপ একটা এদিকে আছে আর আরেকটা মিথাইল গ্রুপ উল্টো দিকে আছে, তখন সেটাকে বলছি আমরা ট্রান্স। তো আমরা তো জানি যে ব্রিটিশ এবং জার্মানিদের মধ্যে একটা সবসময় ফাইট চলছে, এই রিসার্চ নিয়েও তাদের ফাইট আছে। তো তারা সিস ট্রান্স আইসোমারিজমটা ব্রিটেনের আবিষ্কার করা, জার্মানির এটার নাম দিয়েছে ইজেড নোমেনক্লেচার। হ্যাঁ, তার মধ্যে কিছুটা মডিফিকেশান ওরা করেছে, আর নতুনত্ব এনেছে। সিআইপি রুল বলে একটা রুল তারা অ্যাডপ্ট করেছে। সিআইপি হলো চেন, ইনগোল্ড অ্যান্ড প্রিলগ বলে 3 জন সায়েন্টিস্ট একটা রুল অ্যাডপ্ট করেছে। সেই রুলটা অ্যাডপ্ট করে সিস ট্রান্স আইসোমারিজমকে মডিফিকেশান করে ইজেড নোমেনক্লেচার এনেছে। আচ্ছা, এই যে বিষয়গুলো যে রয়েছে, তার সঙ্গে আপনি জ্যামিতিক সমবায়তার কথা বললেন বা অপটিক্যাল সমবায়তার কথা বললেন, এই বিষয়গুলোর সঙ্গে কি নিউ ভেরিয়েশনসও আসছে বর্তমানে? হ্যাঁ, প্রত্যেক মুহূর্তেই আসছে। মেডিকেল আমরা যত ওষুধ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি যত বেশি ডেভেলপ হচ্ছে, তার সঙ্গে এই অপটিক্যাল আইসোমারিজম, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আমি যে কিছুক্ষণ আগে বললাম সিস প্ল্যাটিন যে সিস ট্রান্স, এটা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, আবার লিভোসিট্রিজিন ডিএল, ওইটা কিন্তু অপটিক্যাল আইসোমারিজম। তা এই যে কম্পাউন্ডগুলো, এদের এক একটা যদি সিসের দেখলাম আমরা কেমিক্যাল প্রপার্টি হয়তো নেই, ইন্টারেস্টিং, ট্রান্সের কিন্তু কেমিক্যাল প্রপার্টি অনেক কিছু দেখতে পাচ্ছি। কেমিক্যাল প্রপার্টি মিনস মেডিসিনাল প্রপার্টি। তো সেরকম অপটিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা দেখেছি আর এর হয়তো কোনো কেমিক্যাল প্রপার্টি নেই, কিন্তু এসের তার অদ্ভুত ধরনের কেমিক্যাল প্রপার্টি আসছে। আমরা যদি রিসেন্টলি যত মেডিসিন দেখি সবার মধ্যে দেখব যে ওই আইসোমারিজম নিয়ে আছে। আমি আমার ঠিক 2001-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন 2 জন সায়েন্টিস্ট, একজন হচ্ছে নোলেস আর একজন হচ্ছে শার্পলেস। একজন নাম হচ্ছে উইলিয়াম নোলেস আর আরেকজন হচ্ছে ব্যারি শার্পলেস। তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন, ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করেছিলেন। তারা কাইরেল ক্যাটালিস্ট দিয়ে, কাইরেল মানে অপটিক্যাল অ্যাক্টিভ ক্যাটালিস্ট দিয়ে তারা হাইড্রোজেনেশন করেছেন, অক্সিডেশন করেছেন।
একজন অক্সিডেশন পার্টটা করেছেন, নোলেস করেছেন অক্সিডেশন পার্টটা, আর শার্পলেস করেছেন রিডাকশন পার্টটা। 2001-এ আমরা প্রথম নোটিশ করলাম যে মানে নোবেল প্রাইজ কাইরাল মানে আইসোমারিজম দিয়ে নোবেল প্রাইজ পাওয়া যায়। এরপরে আরও পেয়েছে অনেকেই, কিন্তু সেখান থেকেই যাত্রাটা অনেকটাই শুরু হলো। এই যে নতুন নতুন ভেরিয়েশনসগুলো আসছে, সেগুলো নিয়ে তো বর্তমানেও গবেষণা চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যে কি সেটা হয়? ত্রিপুরাতেও কিছু কিছু হয়, ত্রিপুরা ইউনিভার্সিটিতে কিছু কিছু কাজ হয়। আমাদের প্রফেসর স্বপন মজুমদার, উনি সিনথেটিক কেমিস্ট্রিতে কাইরাল সিনথেসিস করেন, সম্ভবত কাইরাল সিনথেসিস করেন উনি। আর কেউ করে কিনা আমি সম্ভবত জানি না। মানে সেটা নিয়েও হচ্ছে। স্টুডেন্টদের মধ্যে ইন্টারেস্ট কত দূর এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, স্টুডেন্টদের মধ্যে ভালো। আমি দেখেছি আমাদের কলেজে রিসেন্টলি গত বছর দুয়েক আগে আইআইটি জ্যাম বলে একটা পরীক্ষা হয়, এখান থেকে আমাদের কলেজ থেকেও পেয়েছে। আমাদের পার্শ্ববর্তী কলেজ এমবিবি কলেজ, সেখান থেকেও কিন্তু আইআইটি জ্যাম পায়। আইআইটি জ্যাম হচ্ছে আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স বা যে কোনো সায়েন্সে যদি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তাহলে অল ওভার ইন্ডিয়াতে একটা পরীক্ষা হয় আইআইটিতে মাস্টার ডিগ্রি করার জন্য, আইআইটি জ্যাম বলে। তো সেই জ্যাম, আইআইটি জ্যাম পরীক্ষাতে আমাদের কলেজ এবং এমবিবি কলেজ থেকে 1-2 জন করে প্রায় বছরই পায়। আচ্ছা, আসলে জেনারেলি তো সবাই ধরুন না এখন যে যে ফিল্ডে যেতে চায়, যারা স্টুডেন্টস যারা রয়েছেন, পড়ুয়া যারা রয়েছেন, তারাও হয়তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চাইছেন বা স্পেস সায়েন্সে যেতে চাইছেন। কিন্তু এই যে জেনারেল লাইনে পড়াশোনা আজকের দিনে, হ্যাঁ, কতটুকু সার্থকতা এনে দিতে পারে তাদেরকে ইনোভেশনসের ক্ষেত্রে? এটা এখন আসলে সত্যি বলা মুশকিল। মানে আমি ট্রেন্ডসটা জানতে চাইছি। ট্রেন্ডসটা বুঝছি, কিন্তু সবার ইচ্ছে হচ্ছে এখন একটা প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া। সবাই চায় মেডিকেল প্রফেশন, ইঞ্জিনিয়ারিং প্রফেশন এগুলোতে, কেননা সেখানে একটা সিকিউরড জব সিকিউরিটি আছে। সেক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হয়, অনার্সে 3 বছর কমপ্লিট করতে হয়, তারপর মাস্টার ডিগ্রিতে 2 বছর, তারপরে পিএইচডি করতে হয়। তো পিএইচডি করতে গেলে অন্তত 3 থেকে 5 বছর। আচ্ছা, তারপরে একটা কথা হচ্ছে, এখন আবার নতুন ট্রেন্ড আসছে যে বিদেশে পিএইচডি করা। দেশের পিএইচডি এবং বিদেশি পিএইচডি, তো দুটোর মধ্যে একটু থাকে, ডিফারেন্স থাকে। আমাদের যখন কোনো আমরা ইন্টারভিউ দিতে যাই, কেউ যদি বিদেশি পিএইচডি হয় তাকে ওয়েটেজ বেশি দেওয়া হয়, দেশে পিএইচডি হলে হয়তো রিলেটিভলি একটু কম দেওয়া হয়। এই ঘটনাটাও আছে। তো সবার একটা ট্রেন্ড আছে যে আমি কমপ্লিট করবো বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করবো, করে বিদেশে কোনো একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করবো বা পোস্ট ডক্টরেট করবো। এটা আমাদের একটা টার্গেট। হ্যাঁ, এটা তো ভালোই, সবখানে বাইরে থেকে করে আসলে একটা নতুন এক্সপোজার হয়, অনেক কিছু জানতে পারে বাইরে যখন কাজকর্ম করে আসে। তো এটা এত সময়টা এত চলে যায়, যেটা একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারে কিন্তু এতটা সময় যায় না। সে 18 বছরে পাস করলো, 22 বছর বয়সে সে গ্র্যাজুয়েট হলো, সে চাকরিতে ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চাকরি পেলো, চাকরিতে জয়েন করলো। দরকার হলে সে কিছু 2 বছর চাকরি করলো, তারপরে আবার মাস্টার ডিগ্রিতে জয়েন করলো গেট ফেট পরীক্ষা দিয়ে। এমবিবিএসের ক্ষেত্রে এরকম, আমি যখন এমবিবিএস কমপ্লিট করলাম 5 বা 5.5 বছরে, তাহলে আমি কি করতে পারি, আমি একটা জবের জন্য পেতেই পারি, কারণ এখন তো মেডিকেল আমাদের দেশে খুব কম, এমবিবিএস পাস করা ছাত্র কম, সুতরাং চাকরি একটা পাওয়ার পসিবিলিটি আছে। কিন্তু উইথ রেসপেক্ট টু দিস, আমরা যদি একটা জেনারেল সায়েন্সের ছেলেকে দেখি, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কম। তাদের ক্ষেত্রে কম কি, গ্র্যাজুয়েশনের পরে আমাদেরকে যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে করতে হয়, সেক্ষেত্রে যে পরিমাণ চাকরি প্রার্থী থাকে সেটা অনেক বেশি। সুতরাং কম্পিটিশান করে তাদেরকে চাকরি পাওয়াটা তাদের কাছে অনেকটা ডিফিকাল্ট, যেটা টেকনিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অনেকটা কম। না, ধরুন আপনি তো দীর্ঘদিন ধরে এই টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে আপনি জড়িয়ে আছেন। আমি যে বিষয়টা জানতে চাইছি যে ইয়ং জেনারেশনসের মধ্যে এই যে ক্রিয়েটিভিটি কিংবা ইনোভেশনসের যে একটা স্পিরিট, সেটা আপনি কি দেখছেন? হ্যাঁ, এটা সত্যি আপনি ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা এরকম যে আসলে এত সমস্ত টাফ সময়ের মধ্যেও কিছু কিছু ছেলে আসছে কিন্তু ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথমেটিক্স অনার্স পড়ছে এবং তারা দাঁড়াচ্ছেও ভালো ভালো জায়গায় এস্টাবলিশড হচ্ছে। তাদের মানে কি, তাদের একটা টেনাসিটি আছে, তাদের কিউরিওসিটি আছে জানার জন্য। আসলে আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্স পড়বো আর আমি যখন জেনারেল লাইনে কেউ ফিজিক্স অনার্স পড়বে, তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ওইখানে আমরা অনেকটা লার্জ স্কেলে আমরা ফিজিক্স পড়ি, আর ইঞ্জিনিয়ারিংয়ে যখন ফিজিক্সটা পড়ি সেটা ছোটো, তারা টেকনিক্যাল সাবজেক্টটাকেই বেশি নজর দেয় ইঞ্জিনিয়ার। তো এখন জেনারেলি মূলত আমাদেরকে যখন সাবজেক্টটা জানতে হয়, তাহলে আমাদেরকে ইলাবোরেটলি পড়লে আমরা অনেকটা বেশি জানতে পারি, এবং সেটা অনার্সে বা এমএসসিতে অনেকটা ইলাবোরেট হয়। হয়তো আমার কথা হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এটা। আচ্ছা, এই যে আমরা জৈব রসায়ন নিয়ে আলোচনা করছি, তা তো আপনি অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্সের কথা বললেন। ডে টু ডে লাইফে এই জৈব যৌগ আমাদেরকে বিশেষ কিভাবে সাহায্য করছে? খুব ভালো।
খুব ভালোই অর্থে বলছি, কারণ আমরা যে তৈরি হয়েছি সেটাই তো জৈব যৌগ দিয়ে। আমি যে বেঁচে রয়েছি, আপনার সামনে বসে কথা বলছি, আমার শরীরের প্রত্যেকটা পার্টই জৈব যৌগ। তো পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে গেলে যে কোনো সজীব বস্তু, যে গাছপালা, কীট পতঙ্গ যা কিছু আছে, বায়োডাইভার্সিটি যা কিছু আছে, সব কিছুই জৈব যৌগ দিয়ে তৈরি। জৈব যৌগ ছাড়া মানে সায়েন্স বলা খুব ডিফিকাল্ট। এজন্য এখন প্রত্যেকটা আইআইটিতে পর্যন্ত যে কেমিস্ট্রিকে অ্যাজ এ পার্ট হিসেবে ইনকর্পোরেট করছে, শুধু কেমিস্ট্রি না, ফিজিক্সকেও করছে, ম্যাথমেটিক্সও করছে। প্রত্যেকটা আইআইটিতে কিন্তু তাদের বড় বড় ব্রাঞ্চ আছে, মানে রিসার্চ পারপাসে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স বড় বড় ব্রাঞ্চ আছে এবং ভালো কাজ হচ্ছে ওখানে। আচ্ছা, এই যে কাজ করার যে উদ্যমতা, সেটা কতটুকু একটা সাকসেসের দিকে নিয়ে যেতে পারে? কাজ করার উদ্যমতা হচ্ছে আমাদের আসলে টার্গেটটা ঠিক থাকতে হবে। আমরা যদি ডাইভার্টেড হয়ে যাই তাহলে হবে না। আমি বলছি আমার নিজের ব্যক্তিগতভাবে, আমি নেতা স্কুলের প্রথম চাকরিতে জয়েন করেছিলাম। নেতা স্কুলে চাকরি করে 4 বছর পরে আমি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে জয়েন করেছি। সেটা ছেড়ে আমি তারপরে কলেজ সার্ভিসে এসেছি। তো আমাকে নিজের মাস্টার ডিগ্রি কমপ্লিট, অনার্স কমপ্লিট করতে হয়েছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হয়েছে, পিএইচডি কমপ্লিট করতে হয়েছে। তাহলে আমি যদি কোনো জায়গায় যদি ডাইভার্টেড হয়ে যেতাম, তাহলে আমি হয়তো আমার এই ছোটোবেলার যে আমার লালিত স্বপ্ন যে কলেজে পড়াবো, সেটা হয়তো আমার থাকতো না। তো সেটাকে মেনটেন করার জন্য আমাদেরকে একটা টার্গেট ফুলফিল করতে হবে। ফার্স্টেশন তো সবখানেই আছে, সমাজের সব জায়গায় ফার্স্টেশন। তাহলে সেটা কি আপনি বলছেন ছোট থেকেই শিশুদের মধ্যে থেকেই সেই উদ্যমতাটা তৈরি নেওয়াটা গার্জিয়ানদের খুব জরুরি? গার্জিয়ানদের জরুরি আমার মনে হয় না, যে হবে সে নিজের থেকে হবে। আচ্ছা, আমরা গার্জিয়ানরা যারা প্রেশারাইজ করি, তাতে সন্তান ভালো হয় কতটুকু বলা কঠিন। কারণ ছাত্রকে তার মানে যে ছেলে মেয়ে তাকে নিজের মতো বাড়তে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। সে বাবা মাকে দেখে শিখবে, আমি তাকে ফোর্স করতে যাব না। সমস্ত কিছু শিখতে হবে বাবা মাকে থেকে। বাবা মা যেটা করবে ছেলে তাকেই কিন্তু অনুসরণ করে। আপনি দেখুন, আপনি যদি বই নিয়ে বসে থাকেন তাহলে আপনার ছেলেও বই নিয়ে বসে থাকবে। আমি এর মানে বলছি না সারাক্ষণ বই নিয়ে বসে থাকতে হবে, এরকম না। তো আমরা কী করলাম, গার্জিয়ানরা কী করলাম, আমরা তাদেরকে প্রেশারাইজ না করে বরং আমাদের মধ্যে দিয়ে আমরা যে কাজটা করব তাদের মধ্যে সেই কাজটা ইন্সপায়ার্ড হবে। সেটা আমার মনে হয় প্রতিফলন ঘটতে পারে, ঘটবে। আচ্ছা, এই যে ধরুন সামনে বোর্ড এক্সামসগুলো আসছে বা এন্ট্রান্স এক্সামসগুলো আসছে, পড়ুয়ারা কীভাবে নিজেকে তৈরি করবে এই ফিল্ডে? যে জৈব রসায়ন সাবজেক্টটা যে বিষয়টা রয়েছে বা আইসোমারিজম যে বিষয়টা রয়েছে, সেই ক্ষেত্রে নিজেকে কিভাবে সে, আমার মনে হয় এনসিইআরটির যে বইটা আছে সেটা একটা অমূল্য সম্পদ। সেই এনসিইআরটির বইটাকে যারা ভালো করে ফলো করবে তাদের কোনো এন্ট্রান্সে আমার মনে হয় না বাধা আসতে পারে। কারণ ম্যাক্সিমাম প্রশ্নগুলো নিট পরীক্ষাতে প্রশ্ন হয়, জেইতে প্রশ্ন হয়, অ্যাডভান্স জেইতে আইআইটির জন্য যে অ্যাডভান্স জেই হয় সেখানে প্রশ্ন হয়। সে প্রশ্নগুলো ম্যাক্সিমাম ওরা বলেই দেয় যে এনসিইআরটির বইগুলোকে ফলো করতে। তাহলে এনসিইআরটির বই পুঙ্খানুপুঙ্খ রিডিং বিটুইন দ্য লাইন, আমরা ইংরেজিতে যেটা বলি, প্রত্যেকটা লাইন পড়ে গেলে তাহলে আমার কাছে মনে হয় যে তাদের অ্যান্সারগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। এবং সেখানে তো আমরা দেখেছি যে এখন তো মাল্টিপল চয়েস কোশ্চেন, তাহলে একটা কোশ্চেনের এগেনস্টে একটা কোশ্চেনের সঙ্গে 4টা অ্যান্সার দেয়। তো কোন অ্যান্সারটা এত কাছাকাছি অ্যান্সারগুলো থাকে যে খুব ভালো করে যদি রিডিং বিটুইন দ্য লাইন না করে তাহলে তার পক্ষে অ্যান্সারটা দেওয়া কঠিন, কারণ প্রত্যেকটা মনে হয় একই কাছাকাছি। তো যে বেশি পড়বে মানে ওই এনসিইআরটির বইটা, তার পক্ষে অ্যান্সার দেওয়া আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে সিলেবাসের বাইরে গিয়ে পড়াটা কতটুকু জরুরি? আমার কাছে মনে হয় না সিলেবাসের বাইরে গিয়ে পড়ার জন্য, একমাত্র নিজের জ্ঞান বাড়ানোর জন্য সিলেবাসের বাইরে গিয়ে পড়া উচিত। হ্যাঁ, এটা হতে পারে যে আমি একটু বেশি পড়লে হয়তো এই সাবজেক্টটা একটু ভালো জানবো, হ্যাঁ এটা ভালো, কিন্তু আমাদের 11-12 এত ভাস্ট সিলেবাস যে এই সিলেবাসটাকে কমপ্লিট করে বাইরে গিয়ে পড়ে আবার সিলেবাসে ফিরে আসে একটু কঠিন আমার কাছে মনে হয়। কারণ আমরা যদি এনসিইআরটিটাকে মানে ভালোভাবে পড়ি তাহলে আমরা নিট, জেই বা যে কোনো অল ইন্ডিয়া এন্ট্রান্সের যে কোনো পরীক্ষাগুলোতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। আচ্ছা, এই যে আমরা জৈব রসায়ন নিয়ে কথা বলছি, তার মধ্যে তো অনেক ধরনের টার্মসগুলো আসে, যেরকম আইসোটোপ, হ্যাঁ, তারপর সমগুণীয় শ্রেণী, এই বিষয়গুলিকে একটু আপনি যদি একটু ইলাবোরেট করেন। আইসোটোপ হচ্ছে এলিমেন্টের জন্য, পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলো যাদের অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটন নাম্বার আর মাস নাম্বার হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। যেমন ধরুন হাইড্রোজেনকে যদি আমি কনসিডার করি, হাইড্রোজেনের 3টে আইসোটোপ হয়, একটা হচ্ছে 1H1, একটা হচ্ছে 1H2, একটা হচ্ছে 1H3। এই জিনিসগুলো ক্লাস 9 থেকে শুরু হয়, ছেলে মেয়েদের ক্লাস 9তে বা এখন বোধহয় 8-এর থেকেও শুরু হয়ে যায়। তাহলে এই যে 1H1, নিচে 1, হাইড্রোজেনের নিচে 1, উপর একটা 1, নিচেরটাকে বলি আমরা অ্যাটমিক নাম্বার, উপরেরটাকে বলি মাস নাম্বার, পারমাণবিক ক্রমাঙ্ক, আর উপরেরটাকে বলি ভর সংখ্যা।
তাহলে এই পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যার যে ডিফারেন্স হয় সেম এলিমেন্টের জন্য, হাইড্রোজেন আমি বললাম 1H1, একটা হলো 1H1, একটা হচ্ছে 1H2, একটা হচ্ছে 1H3। তাহলে এই যে নিচেরটা সমান 1 কিন্তু উপরে 1 2 3, তার মানে কি? তার মানে নিউট্রনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এগুলোকে বলি আমরা আইসোটোপ। আমরা যে কার্বনের কথা বলছি, এতক্ষণ আমরা জৈব রসায়নের কথা বলছি, তার মধ্যে কার্বন আছে, আমরা বলেছি কার্বন হাইড্রোজেন জৈব রসায়নে থাকবে। কার্বনেরও 3টে আইসোটোপ, 6C12, একটা 6C13, একটা হচ্ছে 6C14। তার মধ্যে 6C14 যেটা, সেটা রেডিও অ্যাক্টিভ। আমরা জানি যে এখন রেডিও অ্যাক্টিভিটি মানে বিভিন্ন জিনিসের রেডিও অ্যাক্টিভিটি থাকে, রেডিও অ্যাক্টিভ ইমিশন, আলফা বিটা গামারে রেডিয়েশন ওরা করে। তো কার্বনের 6C12 যেটা, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আচ্ছা, এই যে তেজস্ক্রিয়তার আপনি কথা বললেন, এর সঙ্গে আইসোমারিজমের বিশেষ একটা গুরুত্ব রয়েছে বা যোগাযোগ রয়েছে, মেডিকেল ফিল্ডের সাথেও সেটা জড়িয়ে আছে, বা আমাদের ত্রিপুরার যে ধরনের মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে তার থেকেও আমরা আইসোমার বা এই ধরনের বিষয়গুলো আমরা পেয়ে থাকি। এই বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত। আসলে আমাদের তো ত্রিপুরার যে বায়োডাইভার্সিটির একটা খুব সুন্দর, মানে আমাদেরকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে আমাদের এখানে যে স্পেসিসগুলো আছে সেগুলো কিন্তু ইউনিক। নর্থ ইস্টের যে 7 সিস্টার, তাদের মধ্যে যে বায়োডাইভার্সিটি সেটা ইউনিক। ভারতবর্ষের অন্য জায়গা থেকে আমাদের এখানকার মেডিসিনাল প্ল্যান্টে মেডিসিনাল প্রপার্টি অনেক বেশি। এখানে অনেক রিসার্চও হচ্ছে, আমাদের মেডিসিনাল বোর্ডও আছে, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার মেডিসিনাল বোর্ড আছে, তারাও অনেক কাজ করছে। এখন আমরাও কিছু কিছু সাধারণ কিছু কাজ করছি, যেমন হিঞ্চে বলে একটা গাছ আছে, আমরা শুক্তো খাই, যেটাকে আমরা লোকাল ভাষায় হেলঞ্চা বলি, সেটা নিয়ে তারও প্রচুর মেডিসিনাল প্রপার্টি আছে। আমরা এমনিতেও দেখি পেটের অসুখে আমরা এই হেলঞ্চা খাই। এটা নিয়েও আমরা রিসেন্টলি আমরা একটা পেপার পাবলিশ করছি, কাজ চলছে NIT আগরতলার সঙ্গে, এদের মেডিসিনাল প্রপার্টি নিয়ে, তাদের অ্যান্টিবায়োফিল্ম অ্যাক্টিভিটি, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। ত্রিপুরাতে এরকম ছোটোখাটো কাজ অনেক কিছুই হচ্ছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমাদের দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলুন যে যারা পড়ুয়া আছে তারা কি করে নিজেকে প্রিপেয়ার করবেন, আরও একবার দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমাদের আসলে এখানে আমরা স্টুডিওতে দেখছি স্বামীজির ছবি, তো স্বামীজিকে আমাদের টার্গেট থাকা উচিত। স্বামীজি কী বলে গেছে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সেই উঠে দাঁড়ানোটা আমাদের পক্ষে তখনই সম্ভব যদি আমাদের ডেস্টিনিটা ঠিক থাকে, আমাদের টার্গেটটা ঠিক থাকে। আমরা যদি টার্গেটের দিকে মনোযোগী হই, টার্গেটের দিকে সব কিছুই থাকবে আমাদের কাছে, সব কিছু আমরা করব। বাচ্চারা যারা আছে স্বামীজি ভাষায়, তাদেরকে খেলাধুলা করতে হবে, সমস্ত কিছুই করতে হবে, কিন্তু তার সাথে সাথে আমাদের ভবিষ্যৎ জীবনটা যাতে ভালো হয় তার জন্য আমাদের যা যা করে, আমাদের গুরুজনরা যা যা পরামর্শ দেন বা শিক্ষক শিক্ষিকারা যা যা পরামর্শ দেন সেটা মেনে চলা উচিত। এরকম হবে না যে আমি পড়াশোনা বাদ দিয়ে ভিডিও গেম খেলবো, তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো না। তাহলে আমাকে টার্গেটটা রাখতে হবে যে আমার সমস্ত অ্যামিউজমেন্ট করবো, আমি কেন করবো না? সব কিছু বাদ দিলে মানুষ বাঁচবে না। অ্যামিউজমেন্ট আমার সঙ্গে থাকবে, পাশাপাশি আমার পড়াটাও আমার টার্গেট থাকবে, যাতে আমি ভবিষ্যৎ জীবনটা সেফ থাকে এবং আমি মানুষের মতো মানুষ হতে পারি এবং ভালো একটা সমাজ উপহার হিসেবে দিতে পারি। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। আপনাকেও ধন্যবাদ।